আমার নাম মোহাম্মদ ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা। আমার পিতার নাম মোহাম্মদ আবু সাইদ, গ্রাম তাল শহর। 1971 এপ্রিলের শেষ দিকে আমরা ভারত চলে যাই ট্রেনিং নেওয়ার জন্য। আমরা যখন তালশহর থেকে আমরা এই এলাকার প্রথম বীজ আমাদের সাথে ছিল। আমার সাথে শাহাদাত বরণ করে আছে শহীদ আবুল কাসেম, তার পিতার নাম আহমদ আলী। আমরা আমাদের সাথে যারা ছিল, গিয়াসউদ্দিন মারা গেছে, সুধী চন্দ্র তলাপত্র মারা গেছে, আমি আছি, আসমতুল্লাহ মাস্টার আছে, উনিও মারা গেছে, আর কাসেমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এও মারা গেছে। সবাই আমার সাথে যারা আছে সবাই মারা গেছে। আর কাসেম ভাই আমাদের সাথে ছিল ওই রণাঙ্গনে, উনি শাহাদত বরণ করছে 4 নম্বর সেক্টর লাতুর বর্ডারে। ওখানে আমার সাথেই উনি ছিলেন, এই অপারেশনে উনি শাহাদত বরণ করেছে। 1971 সালে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমার দেশে অতর্কিত হামলা, বাড়িঘর জ্বালাও পোড়াও, মানুষ খুন ইত্যাদি অত্যাচার শুরু করলো, তখন আমার বয়স ছিল 15 বছর। ওই বয়সে আমি ত্যাগ স্বীকার করছি, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব এবং আমি ট্রেনিং নিব এবং পাকিস্তানের বর্বর বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করছি। প্রথম আগরতলা যাই, আগরতলা যাওয়ার পরে ওখান থেকে আমাদেরকে ট্রেনিং সেন্টারে পাঠাই তেলিয়াপাড়ে ছিল ক্যাপ্টেন নাসিম ছিল, ওখানে অস্থায়ীভাবে এপিআরে ছিল, পুরানো আর্মিটার মেয়েদের ছিল, ট্রেনিং সেন্টার ছিল। ওখানে আমাদেরকে মুক্তিযোদ্ধা যারা যেখানে আছে ভারতে ঢুকছে তারা সবাইকে ক্লোজ করে এই তেলিয়াপাড়া জমাট হয়েছে। জমাট হওয়ার পর আমাদেরকে 7 দিন পর আমাদেরকে বলছে যে তোমাদেরকে এই আর্মির হাতে, ইন্ডিয়ান আর্মির হাতে দিয়ে দিব। আমরা তো আর ওখানে যাবো না, তোমাদেরকে ট্রেনিং করাইবে ইন্ডিয়ান আর্মি। তোমরা এখন যারা বই পাও করো, তোমরা এখনই সরে যাও, এ ধরনের বলছে। আর যারা ত্যাগ স্বীকার করে ছিল তারা সবাইকে ওই জায়গাতে আমরা পৌঁছাইছি। ওখানে ছিল ট্রেনিং সেন্টার ছিল ইন্দ্রনগর, আসাম কাছাড় জেলা ইন্দ্রনগর। আসাম কাছাড় জেলা ইন্দ্রনগর ট্রেনিং শেষ করার পরে 4 নম্বর সেক্টর আমাদেরকে বর্ডার সাইডে সাব সেক্টর কুকিতল পৌঁছাইছে। 4 নং সেক্টরের কমান্ডার ছিল মেজর সিআর দত্ত। ওইখানে আমাদের সাব সেক্টরের কমান্ডার ছিল ফ্লাই লেফটেন্যান্ট কাদির এবং টুআইসি ছিল এই শরীফুল আলম ডালিম। যাক, আমাদের প্রথম অপারেশনে আমাদেরকে পাঠাইছে লাতুর বর্ডারে একটা ব্রিজ উড়ানোর জন্য। ওই ব্রিজ উড়াইবার জন্য আমরা ট্রেনিং নিছি, FF গেরিলা ট্রেনিং, আমাদের ব্রিজ কালভার্ট এগুলো উড়ানোর জন্য। তো আমরা ওইখানে ব্রিজটা উড়াইতে গিয়া আমরা ওই টার্গেটে পৌঁছতে আমাদের যে গাইডার ছিল ওই সারা রাত্র জঙ্গলের ভিতর ঘুরে, এরপর আমাদেরকে আর টার্গেটে পৌঁছাইতে পারেন নাই রাত্রের ভিতরে। এরপর আমরা এখানে রয়ে গেলাম। এরপর এখান থেকে রেকি করাইতে পাঠাইছিলাম। এই কাসেম ভাই আমাদের দায়িত্বে ছিল, কমান্ডারের দায়িত্বে। কাসেম ভাই রেকিতে যায় সেরা এই পাঞ্জাবের হাতে ধরা পড়ে গেছিল, তাকে ওখানে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করছে। এরপরে আমরা ওখান থেকে চলে আসি। আসার পর এরপরে আমরা বললাম আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যে আমরা এখানে ওই এলাকাতে আসছি, আমরা এইদিকে রাস্তাঘাট চিনি না, আমাদের যার যার এলাকাতে পৌঁছে দেন, আমরা এখানে কোনো অপারেশন করার সম্ভাবনা নাই, সম্ভব না। কারণ আমরা এখানে ভাষাও আলাদা, সিলেটের ভাষা আর আমাদের দমনগড়ের ভাষা আলাদা। এই সংগ্রামের ভিতরে ভাষা যদি এক দেশের এক গ্রাম এক এলাকার ভাষা আরেক এলাকাতে বলে, তখন তারা মাইন্ড করে যে এই লোক এখান থেকে করতে আসলো কি আসু বিষয়। তো আমাদের কাজ তো ছিল মানে
জনসাধারণের সাথে মিশিয়া তাদেরকে এই অ্যাম্বুশ করা, রেড করা, কালভার্ট উড়ানো, এরপরে বিভিন্ন ধরনের যতগুলো ইয়ে আছে এগুলো আমরা ধ্বংস করা। তো আমরা এগুলো যদি করতে যাই তাহলে গ্রামের ভিতরে ঢুকতে হইব, পাবলিক আমাদেরকে চিনবে, জানবে, কিন্তু আমাদের বাসার সাথে তাদেরগুলো মিললে আমাদের এলাকাতে পাঠাই দেন। যাই হোক, এখানে সাধারণ কাশেম ভাই শাহাদাত বরণ করলো, আমরা পরে আমাদেরকে পৌঁছাই দিল এই 3 নম্বর সেক্টরে। অনেক সফুল্লার এখানে সফুল্লার এখানে বলছে তোমরা প্রত্যেকে কীভাবে আসছো, খোঁজ খবর নিল। আমরা 7-8 দিন আমাদের সাথে অস্ত্র সব আছে, এবং আমাদেরকে ওইখানে এই 4 নম্বর সেক্টর থেকে আমাদেরকে আবার 2 নম্বর ক্যাপ্টেন আইনুদ্দিন এখানে পৌঁছাইল। ক্যাপ্টেন আইনুদ্দিন এখান থেকে আমরা এই বললাম যে এই ব্যাপার, আমরা হিস্ট্রিটা বলছি যে আমাদের সাথে একজন লোক মারা গেছে, আমরা ওই এলাকাতে আমরা ট্রেনিং নিছি, এবং আমাদের স্থায়ী ক্যাম্পে ছিল কুকিতল। আমরা এখানে রাস্তাঘাট চিনি না, আমাদের এলাকাতে পৌঁছেছে, আমরা ভিতরে ঢুকবো, আমরা ব্রিজ উড়াবো, রেড অ্যাম্বুশ যাই কিছু করার লাগে আমাদের যে ট্রেনিং আছে ট্রেনিং মধ্যে আমরা কাজ করবো। তারপরে আমাদের আইনুদ্দিন এখানে পৌঁছাইলো, ক্যাপ্টেন আইনুদ্দিন এখান থেকে আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পর এই নবীনগর উপজেলা পড়ছে, এই করে নাম শাহজাহান মিয়ার বাড়িতে, নারায়ণগাঁও ওনার বাড়িতে মুক্তিযোদ্ধা যারা আছে সবাই এখানে একটা এই ঢাকা টু ইন্ডিয়া এ ধরনের একটা লাইন ছিল, মুক্তিযোদ্ধারা এদিকে আপ ডাউন করবো। স্বর্ণার্থীও এই ব্রিজটার নাম হইল তন্তর ভাড়ামাথা। এই তন্তর ভাড়ামাথা দিয়েই মুক্তিযোদ্ধার শরণার্থী সবসময় এর দিকে আপ ডাউন করতো। তা আমাদের লাইন খুব ক্লিয়ার ছিল, মুক্তিযোদ্ধা যদি শুনে যে মুক্তিযোদ্ধার নৌকা বা মুক্তিযোদ্ধা এদিকে ইন আউট হইতেছে, তখন শরণার্থী মনার্থী যা আছে সব রাস্তা বন্ধ করে দিয়ে আমাদেরকে লাইন দেয়। তখন আমরা এদিকে আমরা এই আসা যাওয়া করি। তো এর ভেতর দিয়া সুলতানপুর একটা ব্রিজ আছে, এটা ব্রিজের নাম হলো রাধিকা ব্রিজ করে বলে। তো রাধিকা ব্রিজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাধিকা ব্রিজ আমরা এটা উড়াই দিব। তো আমরা রেখে টেকি কইরা আমরা খবর পাইলাম যে না, এখানে কোনো শুধু রাজাঘাট থাকে আর কোনো পাঞ্জাবি থাকে না। যাক, তাদের আমাদের রেখে ডিসিশন মতে আমরা ওই ব্রিজে আক্রমণ করতে প্রস্তুত। আমরা ওখানে গেছিও। ওই যাওয়ার পরে আমরা যেভাবেই হোক আমাদের ট্রেনিং মতে আমরা তখন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সাবেক বিপি কলেজের বিপি হুমায়ুন কবির, উনি আমাদের দায়িত্বে ছিল কমান্ডে। তো ওনাকে নিয়েই আমরা এই অপারেশনটা করতে যাই। যাওয়ার পরে আমরা যেভাবে এই অ্যাটাক করার যে পদ্ধতি, আমরা এই সিস্টেমে অ্যাডভান্স হইতে থাকি। আর আমরা আগে থেকেই ব্রিজ উড়ানোর যে এক্সপ্লোজিভগুলো আছে, এই এক্সপ্লোজিভগুলো আমরা সব রেডি করি। কোন জায়গা ফায়ার মধ্যে কী চার্জ লাগাইব, এই সাইডে কী চার্জ লাগাইব, মানে যে বিভিন্ন জায়গাতে কী চার্জ কোন জায়গাতে লাগাইব, এগুলো আমরা তারপুর ফিটিং করিয়া আমরা ওই জায়গাতে নৌকা আমরা 4টা নৌকা ব্রিজের 2 পাশ দিয়া মধ্যে দিয়া 2টা নৌকা 2 পাশে কাজ করব। আর আমরা ব্রিজের 2 পাশে দিয়া ব্রিয়াতে ইয়াতে উঠি, রাস্তাতে উঠি। রাস্তা থেকে কোর্ডিং করিয়া আমরা আস্তে আস্তে ব্রিজের কাছে যাই। যাওয়ার পরে প্রথম যাই আমরা 4টা রাজাঘাটকে স্যারেন্ডার করতে বাধ্য হই। তো স্যারেন্ডার 4 জন রাজাকার অস্ত্রসহ ধরছি। ধরার পরে এরপরে এদেরকে নৌকাতে ইয়াতে বান্ধা রেখে এরপরে আমরা কাজ করতেছি। এর মধ্যে যে পাঞ্জাবির যে পেট্রোল যে গাড়ি নাইটে যে পেট্রোল দেয়, এটা উজানের সাথে থেকে গাড়ি লাইট অফ করিয়া আস্তে আস্তে ব্রিজের কাছে আয়েই এই ফোকাস মেরে দিছে। ফোকাস মারছে মধ্যে সব ফসল হয়ে গেছে গা। আমরা আর এই কাজগুলো আর করতে পারি না। আমাদের এক্সপ্লোজিভ যা কিছু আছে সব ফালাই দিয়া রাজাকে লইয়া আমরা ওখান ত্যাগ করতে বাধ্য হইলাম। এরপরে এই রাজাকার সাইডটাতে দইরা হুমায়ুন মিয়া কিছু অসুস্থ হয়ে গেছিল গা। তো ওনারে দিয়া আমরা ভারতে পৌঁছাই দিই 4টা রাজাকারকে দিয়া। এরপরে আবার হুমায়ুন ভাই
মনে হয় উনি ভারতে ঊর্ধ্বতন আমাদের এই কমান্ডারের কাছে বলছে যে ব্রিজটা তো এই ব্যাপার আমরা 4টা জায়গা দূরে আনছি এবং 4টা রাইফেল আছে তাদের কাছে। তো এইভাবে নিয়ে আসিরা আমরা এই আসি আর প্ল্যান করতেছি যে আবার কোন সময় কী হবে। এর ভিতর দিয়া ওইখান থেকে ইপের একটা প্লাটুন এই হুমায়ুন ভাই ওই তো সাধারণ মেয়র বাড়ির দিয়ে সেটা পাঠাইছে যে এই ব্যাপার এই ব্রিজটা উড়ানোর জন্য। তো ইপিআর যে আমাদের যে ট্রেনিং দিছে যে অস্ত্র এই অস্ত্র পাঞ্জাবির সাথে মোকাবিলা করার মতন আমরা কোনো অস্ত্র ছিল না, এগুলো কোনো যুদ্ধ বা কোনো করার মতন অস্ত্র না। তবু আমাদের একটাই অস্ত্র ছিল আমাদের মনোবল, সাহস, যে আমার মাতৃভূমি আমরা রক্ষা করব, এটাই আমাদের বড় অস্ত্র ছিল। কিন্তু যে যন্ত্র এই যন্ত্র আমাদের কাছে ছিল না। তো এরপরে ইপিআর লোকজন পাঠাইলো একটা সেকশন। তো এটার মধ্যে একটা ব্রিটিশ এলএমজি আর একটা ভারত ইন্ডিয়ান এলএমজি, 2টা এলএমজি দিয়া আমাদেরকে পাঠাইছে যে তোমরা ওখানে এইটা আমরা তো পাঠাইছে ওখানে ব্রিজটা কেমনে উড়াই বা কী আসবে তোমরা কি করছো, যে করছি যে আবার করার পরে দেখছি যে না এখন কোনো পাঞ্জাবি কোনো কিছু করে না, কোনো ব্যাংকার থাকে না, রাজাকারই থাকে। বাস আমরা আবার এটা প্রস্তুতি নিলাম এই ইপিআর লোকগুলা নেয়া। তো ইপিআর লোকগুলা ব্রিজের পশ্চিম পাশে ব্রিজের 2 পাশে 2টা বাড়ি আছে। ওই বাড়িতে একটা ব্রিটিশ এলএমজি আর একটা ইন্ডিয়ান এলএমজি, 2টা এলএমজি পোস্ট এখানে রাখছে। এর উদ্দেশ্য হলো কি আমরা ওইখানে যদি কোনো পড়া যায়, বিপদে পড়া যায়, তখন আমাদেরকে এই এলএমজি দ্বারা সাপোর্ট দিলে আমরা এখান থেকে যেভাবে নিয়ে আসতে পারি। এ ধরনের আমাদের যে লেআউট করছি এইটা এভাবেই কথাবার্তা কয়ে আমরা কাজে গেছি। আমরা যারা মুক্তিযোদ্ধা FF আমরা ওই ব্রিজের উপর আমরা ব্রিজ উড়ানোর জন্য আমরা এক্সপ্লোজিভ যা আছে সব আমরা নিয়ে ব্রিজে উড়ানোর জন্য আমরা তো প্রস্তুত হয়ে গেছি। আর ইপিআর লোকগুলো ছিল এই যে ওই বাড়িতে, তাদের কাছে যে 2টা হেভি অস্ত্র আছে, এই 2টা হেভি অস্ত্র নিয়ে আর 2-3 জন লোক দিছে আমাদের সাথে। এর মধ্যে ওইখানে আবার পুনরায় আগের মতন আমরা ওইভাবেই অ্যাডভান্স হয়েছি, যাই সে ওই পাঞ্জাব ওই রাজাকারটি ব্রিজের উপরে বৈশা তারা গল্প টল্প করতেছে। 4টা রাজাকার 2টা রাজাকার ঘুমিয়ে দিছে আর 2টা রাজাকার এই উপরে রেলিংয়ে বৈশা গল্প করতেছে। এর মধ্যে আমরা ওইভাবেই যাই আবার যখন আমরা ওই পূর্বের ন্যায় যে এদেরকে হ্যান্ডসাপ করবার চাইছি, যে এদেরকে হ্যান্ডসাপ করে এরপর ব্রিজে উড়াবো। এর মধ্যে পাঞ্জাবি যে ব্যাংকারে তারা ইসলাম লাগায়া মেশিন গান ফিট করে বসে রয়েছে, এটা আমরা কোনো পাবলিকের কাছে কোনো রেখিতে গিয়েছে আমরা কোনো পাই নাই যে এখানে পাঞ্জাবিরা রাত্রে ডিউটি করে। ওই আমরা লোকগুলা দৌড়ে আনার পরেই তারা রাত্রেবেলা এই কাজগুলো করে, এই পাঞ্জাবির এখান তাহে। তো আমরা হ্যান্ডসাপ করার সাথে সাথেই ব্যাংকার থেকে আওয়াজ আলো মাছুক তুম হ্যান্ডসাপ, আমাদেরকে হ্যান্ডসাপ করে আর ফায়ার বৃষ্টির মতন এরা ওই যে এলএমজি 2টা ব্যাংকারের মধ্যে 2টা এরা ক্রসিং ফায়ার এভাবে চালাইছে। এখন আর বাঁচার কোনো পথ ছিল না। তখন আমাদের যে 2টা এলএমজি ছিল, তো এই 2টা এলএমজি হারা ঘুষারি আমাদের লোকগুলো তখন শেষ। যে অবস্থা তুলছে যে ভাবিনি এই কাজটা হারা তো গিয়া পচে গেছে গা, যে ফায়ার হইতেছে আমার মনে হয় একটা লোক নাই। এই অবস্থার মধ্যেই তখন তারা বুদ্ধি করিয়া ব্রিজটা ওই বাড়ির থেকে একটা আলা দিলে একটা নমুনা দেখা যায়, সাদা একটা আছে ছায়া পড়ে যে ব্রিজ হলো এইটা। তো এই ব্রিজে আবার আমাদের 2টা এলএমজি ক্রস ফায়ার ব্রিজের উপরে শুরু করলো। তো এই পাঞ্জাবির অস্ত্র আর আমাদের যে হেভি অস্ত্র এই 2টা তারা 2টায় ক্রসিং ফায়ার শুরু করছে। এই সুযোগে আমরা এখান থেকে আবার পিছু হইতে আসছি। এর মধ্যে ইপিআর নারায়ণগঞ্জ বাড়ি, তার নাম সিরাজ নাকি ছিল, ওইখানে গুলি লেগে ওইখানে মারা গেল। এই যে রাধিকার ব্রিজে ঘুরাতেই আমরা লাশ আর আনতে পারলাম না। তো আমার এই যে যুদ্ধের যে
দুইটা বর্ণনা আমি দিলাম। আমরা এইভাবে যুদ্ধটা করছি। এরপরে তো যাক আল্লাহ রহমত করছে, আমরা স্বাধীন পাইলাম, স্বাধীন করলাম। এইটাই আমার প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো যে নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ? নতুন প্রজন্ম আমরা তো শেষেই, আমাদের ছেলে সন্তান বা আমাদের একটু আছি। এছাড়াও আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা পক্ষের যারা যুবক আছে, নতুন প্রজন্ম আছে, তারা এই আমাদের এই ক্যাসেটগুলা রেকর্ড করতেছে, এইটা নিয়ে তারা বই লিখবে। তাদের আমাদের এই যে এই আমাদের যুদ্ধের বা আমাদের এই স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, তারাই পরে এটা নিয়ে পর্যালোচনা করবে এবং করতে হবে। কারণ এটা রক্তের বিনিময়ে, লড়াইয়ের বিনিময়ে এই দেশ স্বাধীন। এই স্বাধীন এমনি আসে নাই। এই ইতিহাস আমরা তো আর যতটুকু আছি করছি, এখন নতুন প্রজন্মই তারা এগুলো রক্ষণাবেক্ষণ করবে, রাখবে। এটাই আমার এই নতুন প্রজন্মের কাছে আমাদের আশা এবং দাবি।